লোককে আহত করলো, মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করলো, হেলিকপ্টারকে গুলি করে আমাদের লোকদের হত্যা করলো, আয়না ঘরে মানুষ মারলো, কারাগারে ফাঁসি দিয়ে মানুষ মারলো। ঘৃণ্য অপরাধীদের বিচার করে নির্বাচনের আগে তাদের রায় দৃশ্যমান করতে হবে। জাতীয় পার্টির 14 দল, ওই মেনন ইনুর দলেরা এই 17 বছর ফ্যাসিস্টদেরকে পাহারা দিয়ে টিকিয়ে রেখেছে, 3টা নির্বাচন করতে দেয়নি। একই অপরাধে তাদের রাজনীতি করার অধিকারকে নিষিদ্ধ করতে হবে। এর ভাবেই যদি আমরা নির্বাচন করি, আমরা আশা করি সেই নির্বাচন ইনশাআল্লাহ নিরপেক্ষ হবে, জামাত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ কেউ অপপ্রচার করে জামাত পিয়ারের কথা বলে নির্বাচনটাকে পিছাতে চায়, এরা নির্বাচন চায় না, এই কথা বলে না। না, এটা হচ্ছে যারা পিয়ারের পদ্ধতিতে নির্বাচন দিলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, চোর টাকা চাঁদাবাজদেরকে নির্বাচিত করবে, তারাই পিয়ারকে বিরোধিতা করতে চায়। সাহস থাকলে গ্রহণ করেন। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আধুনিক দুনিয়ার 90টা দেশে হইতে পারে, আমার দেশে হইতে পারবে না? হইতে পারবে। সেজন্য সংগ্রামী কয়রাবাসীকে আমি এই কথা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আর 3-4টা মাস আছে আমার মায়েরা, আমার বোনেরা, আজকে থেকে কাজ তো আপনারা আগেই শুরু করেছেন, কিন্তু এত বড় জনসভা করার পর এর ঢেউ প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে যেন ঢেউ আছড়ে পড়তে থাকে, নাকি বলেন? ভোট কেন্দ্রে প্রতিদিন মায়েরা, বোনেরা, ভাইয়েরা বাড়ি বাড়ি ভোট চাইতে, ভোট কন্ট্যাক্টে বেরোতে হবে, নাকি বলেন? সালাম দিতে হবে আবুল কালাম আজাদকে, তার সালাম দিন আর দাঁড়িপাল্লায় ভোট দিন। কি বলতে পারবেন না? ভোট কেন্দ্রে মিছিল করা, বড় বড় কমিটি করা, প্রতিদিন কাজ এমন ভাবে করতে হবে শুধু চাকরি বাকরি পেশা ক্ষেত খামার ফল ফসল আয় উপার্জন ছাড়া বাকি সময়টা 1 মিনিট অপচয় না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে। এই মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন আলেম মানুষ, তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। এই কয়রা বাইকগাছার গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় উঠানে আনাচে কানাচে ঘুরে এখানকার নদী ভাঙ্গন কবলিত, বন্যা কবলিত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের সাথে তিনি একান্ত হয়ে মিশে গেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন, ইনশাআল্লাহ এখানকার স্থায়ী বাঁধ নির্মাণ বলেন, হাসপাতাল বলেন, যুবক ছাত্রদের কারিগরি শিক্ষার জন্য, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য, আর ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ মন্দির মসজিদের উন্নয়ন বলেন, সমস্ত কাজ সম্ভব হবে এই সৎ মানুষ আবুল কালাম আজাদকে যদি পার্লামেন্টে আপনারা পাঠাতেন, ইনশাআল্লাহ তাহলে সেটা সমাধান হয়ে যাবে, নাকি বলেন? কালাম আজাদকে পার্লামেন্টে পাঠান, কি করা লাগবে ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ। পাঠাবেন কিনা বলেন? আপনারা কথা দিলে আমরাও কথা দিলাম, ইনশাআল্লাহ দেবেন তো? একদম ঢুকে যাবেন বুথের মধ্যে, ঘরে ঘরে ভোট কেন্দ্রে বাড়ি বাড়ি যাবেন, বলবেন যে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। বুথের মধ্যে যাই দেখবেন দাঁড়িপাল্লা কোথায় আছে, দাঁড়িপাল্লা দেখে বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা। সিলটা মারা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা। বারান্দায় বেরোয় নেমে বলবেন মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। কি বলবেন তো? এই যদি 300 আসনে বাংলাদেশে হয়, কোরআনের আইনের জন্য একটা নীরব বিপ্লব সাধিত হয়ে যাবে। আমাদের ছাত্র জনতারা যে বিপ্লব করেছে, আমরা একটি সুশাসনের জন্য, সুবিচারের জন্য আর একটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে, নাকি বলেন? আমরা তাই আগামী নির্বাচনকে নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি। আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। এই সরকার কোন রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম। তিনিও বলেছিলেন আমি দেশ শাসন করতে আসিনি, এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না, আমি একটা নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনি ছাত্র জনতার 18 কোটি মানুষের এই গণ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছেন। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে
নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে, একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায়? জানে না। তো ভোটেরও একটা মাঠ আছে, নাকি বলেন? আপনি কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, চাইল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 টন, আমার মোটে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2-1 জনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকব। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একেবারে দাঁড়িয়ে পাল্লার মতো সোজা থাকবেন। কি বায়ু ঝুঁকার দরকার নেই, ডাইনেও ঝুঁকার দরকার নেই, একেবারে মিজান, মিজান মানদণ্ড, নাকি বলেন? আমাদের মার্কাও মিজান, আমাদের মার্কাও দাঁড়িয়ে পাল্লা। যদি আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি, দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে আপনাদের? সরওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমিরে জামাত 2 বার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মনে আছে? আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন, ডাক্তাররা বললেন আমিরে জামাত আপনি আর বক্তৃতা করতে পারবেন না। তার ব্লাড প্রেশার, সুগার চেক করে তাকে আমরা থামাবার চেষ্টা করেছি, কিন্তু মৃত্যু ভয়হীন, অকুতোভয় সাহসী এই নেতৃত্ব জাতির উম্মার যে নেতৃত্ব কান্ডারি, তিনি বললেন না আমি বক্তব্য রাখবো, আপনার সরে যান। বসে থেকে পা লম্বা করে মাইক কাছে এনে তিনি 7 মিনিট বক্তৃতা করেছেন। কি মনে আছে কিনা? সেই 7 মিনিটে জাতির উদ্দেশ্যে তার হৃদয়ের সকল আকুতি দিয়ে তিনি অসাধারণ বক্তৃতা করেছেন। যা আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, মুটে মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। উনি বলেছেন জামাত ইসলামীর কোন লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, সরকারের কোন গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের বাড়ি, সরকারি প্লট, সরকারি ফ্ল্যাট তারা গ্রহণ করবে না। কি শোনেন নিচে বক্তৃতা? বলেছেন হ্যাঁ, উন্নয়নের জন্য অনেক সময় সরকারি অর্থ এমপিদের কাছে আনতে হয়, আসতে হয়, আসে। তখন উনি বলেছেন উন্নয়ন কাজে কোনো অর্থ যদি আমাদের কোনো মন্ত্রী, এমপি, জামাত ইসলামের এমপিরা, মন্ত্রীরা পায়, তিনি সেই উন্নয়নের কাজ সেই টাকা দিয়ে করবেন। কত টাকা তিনি পেলেন, কত খরচ করেছেন, জনগণের কাছে তাকে হিসাব দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি, মন্ত্রী হলে প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না? সাহস থাকলে এই ঘোষণা দেন। কেউ পারবেন না। পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামাত দুর্নীতির জন্যই তো আপনারা ক্ষমতায় আসেন। এই কাম না করলে তো রাজনীতি করে লাভটা কি? ঠিক কিনা বলেন? পারবেন না। ফলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ যদি সম্ভব হয়, তাতে কোরআনের পতাকাবাহী দল যারা, আল্লাহর নবীর আদর্শের চরিত্র যাদের, তাদের পক্ষেই সেই শাসন কায়েম করা সম্ভব। এই জন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে
বাস্তবমুখী কারিগরি মেধা প্রজ্ঞা দিয়ে সাজিয়ে এমন এক সমন্বিত শিক্ষা করব, দেশের সেনাপ্রধান, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৌশলী, কল কারখানা শ্রমিকরা দক্ষ, চরিত্রবান, নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে গোটা জাতি সভ্যতা তখন পাল্টে যাবে। আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতিমুক্ত করব। কোন দুর্নীতি, ঘুষ, ওই বক্তৃতায় আমাদের আমিরে জামাত বলেছেন সেদিন সোনারডি উদ্যানে, আমরা ঘুষ কাউকে নেব না, ঘুষ দিতেও দেব না, দুর্নীতি করবো না, দুর্নীতি দিতে দেব না। 5-7 বার 10 বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নত হয়ে গেছে, তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন তাহলে এই দেশ অনেক আগে উন্নত হয়ে যেত। আমিরে জামাত ওই মিটিংয়েই সেটা বলেছেন। ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। অর্থনীতিতে, অফিস আদালতে, ভূমি অফিস, কাস্টম অফিস, খাজনা, কোর্ট কাচারি, ঘুষ ছাড়া ফাইল চলে না। আমার ফাইলের খবরটা কি? মামলা। তোমার ফাইল চলে না, গ্রিজ মমিল তো লাগাও নাই, ফাইল চলে না, আটকে গেছে। স্পিড বানি দাও, স্পিড বানি। স্পিড বানি বোঝেন তো? ঘুষ খায় না, ঘুষ কইলে একটু খারাপ শোনা যায়। স্পিড বানি মানে ফাইলটা চলার জন্য গতি বাড়াতে গেলে কিছু পয়সা দেয়। রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দানা বেঁধেছে। জামাত ইসলামীর হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসে, আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাআল্লাহ উপহার দেব। আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, কোর্ট কাছারি, আদালতের মানুষ আর অবিচার, জুলুমের শিকার হবে না। ভিন্ন দল, ভিন্ন মত দমন করা, অন্যায়ভাবে মানুষকে জেলে পড়া, শাস্তি দেওয়া, রিমান্ডে নেওয়া, আইনে ধরে নেওয়া, মিথ্যা মামলায় মানুষকে আটকানো, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার এই বৈষম্য থাকবে না। একটা সামাজিক সুবিচার আমরা কায়েম করব আইন আদালতে। আমরা ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানায় অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। লম্বা বক্তৃতা করব না, আমরা শিবিরের সভাপতির বক্তৃতা শুনবো এই কারণে যে আজকের সমাবেশটাই হচ্ছে সেক্রেটারি জেনারেল, সভাপতির আসার কথা ছিল তো, সেই জন্যই